দুইটা বস্তু, একটা ভর হচ্ছে তোমার m1 আর একটা বস্তু হচ্ছে তোমার ভর m2। এটা m1 দেই, পরেরটা m1 আর আগেরটা হচ্ছে m2। এটা নির্দিষ্ট বেগে যদি গতিশীল হয় একই সরলরেখা বরাবর, এটা হচ্ছে v2, এটা উম, এটা I দিব, v2i, আর এটা হচ্ছে v1i। I মানে ইনিশিয়াল, ইনিশিয়াল মানে আদি, ইনিশিয়াল ভেলোসিটি, বুঝছো? আর এফ লিখবো আমি, এফ মানে ফাইনাল। তুমি এভাবে না লিখলেও পারো, তবে আমি লিখতেছি এক কারণে, পরে বুঝবো। তাহলে এই দুইটা যদি v2i ইজ গ্রেটার দেন v1i হয়, তাহলে সে পিছন দিয়ে গিয়ে একই সরলরেখা বরাবর পিছনে গিয়ে ধাক্কা দিবে, দ্বিতীয়টাকে ধাক্কা দিবে না? ধাক্কা দিলে তারা কি হবে? তারা আবার চলতে সংঘর্ষের পর একসময় গিয়ে সংঘর্ষে লিপ্ত হবে তারা। দ্যাট ইজ এখানে m1 m2 ভর পিছনেই থাকবে, m1 ভর সামনেই থাকবে, সংঘর্ষে লিপ্ত হবে। দ্যাট ইজ এখানে ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তাই না? সৃষ্টি হওয়ার পরে তারা কি করবে? হয় তারা যুক্ত হয়ে চলে যেতে পারে, একই সাথে যুক্ত হয়ে চলে যেতে পারে, অথবা তারা সেপারেট হয়ে আলাদা হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে তাহলে ধরলাম তারা আবার একই বেগে ভিন্ন বেগে গতিশীল হলো, পিছনে m2 ছিল, m2ই থাকবে একই সরলরেখা বরাবর, আর সামনে হচ্ছে m1 ভরের বস্তু, m1টা সামনেই থাকবে, তবে তাদের ভেলোসিটি চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এখানে আমরা দেবো v2, আগে I ছিল ইনিশিয়াল আদি, এখন v2 এ ফাইনাল শেষ বেগ, ফাইনাল ভেলোসিটি। আর এটা দেবো হচ্ছে তোমার v1 1f, এটা দিলাম। এফ মানে ফাইনাল শেষ বেগ, এটা হচ্ছে ফাইনাল শেষ বেগ। এই ধরনের যদি অবস্থা হয়, তাহলে আমরা বলছিলাম ভরবেগের নিত্যতা সূত্র। সেই ক্ষেত্রে কি হবে? আদি ভরবেগের সমষ্টি শেষ বেগের সমষ্টির কি হবে? সমান হবে, এটা বলছিলাম, তাই না? এখন আমরা এই জিনিসটাকেই সংঘর্ষ বলবো কখন? সংঘর্ষ বলবো একে, বা ইংরেজিতে বলা হয় কোলিশন। কোলিশন যদি এই দুইটা বস্তু m1 m2 ভরের বস্তু পরস্পরের সাথে খুব অল্প সময়ে, খুব অল্প সময়ে, অল্প সময় নেয়, এবং তারা পরস্পরের উপরে খুব অল্প সময়ে প্রচন্ড বল ক্রিয়া করে পরস্পরের উপরে, পরস্পরের উপর ক্রিয়া করে, তার মানে কি বলতো? ঘাত বলের একটা বিষয় আছে না, তাই না? তাহলে দুইটা বস্তু তোমার একই সরলরেখা বরাবর এসে যদি খুব অল্প সময়ে প্রচন্ড পরিমাণ বল ক্রিয়া করে, আমরা জানি ওই প্রচন্ড বলকে কি বলা হয়? ঘাত বল। তাহলে বলতে পারি আরেকভাবে, যে দুইটা বস্তু নির্দিষ্ট বেগে এসে যদি পরস্পরের উপর খুব অল্প সময়ে বেশি বল মানে ঘাত বল প্রয়োগ করে একে অপরের উপর, তাকে বলা হবে সংঘর্ষ। কেমন সংঘর্ষ? সংঘর্ষ মানে হচ্ছে দুইটা বাস বা দুইটা গাড়ি বা কার মুখোমুখি এসে সংঘর্ষ হলো, এটাকে আমরা সংঘর্ষই বলি। কারণ কি? তারা যে পরিমাণ বল প্রয়োগ করে একে অপরের উপরে, অনেক পরিমাণ বল, কিন্তু অনেক বল খুব কম সময়ের ভিতরে সংঘটিত হয়। একটা বোম বাস্ট হলো, খুব কম সময়ে বিস্ফোরণটা হচ্ছে, কিন্তু ওখান থেকে যে পরিমাণ শব্দ হচ্ছে, উৎপন্ন হচ্ছে অনেক বেশি পরিমাণ। তাহলে এই ধরনের ঘটনাকে বলা হবে তোমার এক সংঘর্ষ। এখন দেখো, সংঘর্ষ দুই প্রকার হতে পারে। আমরা এর আগে শুধু ভরবেগের নিত্যতা সূত্রের কথা বলছিলাম, তাই না? তাহলে আমরা আসলাম ভরবেগের নিত্যতা থেকে সংঘর্ষ। মানে সংঘর্ষ কয় ধরনের হতে পারে? সংঘর্ষ দুই ধরনের হতে পারে, টু টাইপস অফ কলিশন, দুই ধরনের। কি কি? একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয় ইলাস্টিক, ইলাস্টিক কলিশন আর ইনইলাস্টিক কলিশন, বুঝছো? ইলাস্টিক বলে, ইলাস্টিক কলিশন, আর একটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন।
এই দুইটা সংঘর্ষ হতে পারে। তাহলে সংঘর্ষ দুইটা কি, কেমন আসলে? সংঘর্ষ দুইটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় তোমার বস্তু দুইটা সংঘর্ষের পর আবার আলাদা আলাদা বেগে শেষ বেগটা আলাদা আলাদা হয়ে যাবে। তার মানে তারা আর একসাথে থাকবে না। তাহলে আমি যে এখানে আঁকাইছি এটা কি সংঘর্ষ হবে? স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় সংঘর্ষের পর বস্তু দুটি কি হবে? আলাদাভাবে চলতে থাকবে, আলাদাভাবে গতিশীল হবে। সংক্ষেপে লিখতেছি, তাহলে এটা হবে আমাদের ইলাস্টিক কলিশন। আচ্ছা, আর অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় কি হবে? সংঘর্ষের পর বস্তুদ্বয় একই সাথে চলতে থাকবে। দুইটা বস্তু যদি একই সাথে চলতে থাকে, ধরো সংঘর্ষ খাইলো, খাওয়ার পর দুইটা বস্তু ওই একই সাথে চলতেছে, তাহলে কি হয়ে যাবে? তাদের বেগ একই হয়ে যাবে না? বেগ একই হয়ে যাবে দুইটা। দ্যাট ইজ v1f ইকুয়াল টু v2f ইকুয়াল টু v। তাদের কিন্তু একই হয়ে গেল, দেখো। তাহলে ওটাকে বলে হবে, তাহলে বস্তু দুটি কি হবে সংঘর্ষের পর? এটা কিন্তু সংঘর্ষের পর, আমি যে লিখছি এটা সংঘর্ষের পর। বস্তু দুটি একত্রে সংযুক্ত হয়ে চলতে থাকবে, একত্রে চলতে থাকবে। এটা একটা গেল। এখানে সবচেয়ে বড় সংজ্ঞাটার, এই স্থিতিস্থাপক ও স্থিতিস্থাপকের বড় সংজ্ঞা হচ্ছে যে স্থিতিস্থাপক সংজ্ঞায় সংঘর্ষের আগে এবং পরে দুইটা রাশি সংরক্ষিত থাকবে। ভরবেগের নিত্যতা সূত্রে কয়টা রাশি সংরক্ষিত ছিল? শুধু ভরবেগ সংরক্ষণ ছিল। এখানে গতিশক্তিটাও টেনে নিয়ে আসতে হবে আমাকে যখনই আমরা সংঘর্ষ বলবো। বোঝা গেল? স্থিতিস্থাপকের বেলায় গতিশক্তি, ভরবেগ, সংঘর্ষের আগের ভরবেগ এবং আচ্ছা ভরবেগ লিখি, ভরবেগ মানে পি ইকুয়াল টু এমভি তো আমরা লিখি, ও গতিশক্তি, বস্তুতার গতিশক্তি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি, উভয় কি থাকবে? উভয় সংরক্ষিত থাকবে। উভয় সংরক্ষিত থাকা মানে কি বলো? তার মানে ভরবেগ সংরক্ষিত থাকা মানে আমরা জানি হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ পরের ভরবেগ সমান হবে, আদি ভরবেগ শেষ ভরবেগ সমান হবে। দ্যাট ইজ কেমন হবে? আমি যদি এটা বলি সামেশন অফ পি আই ইকুয়াল টু সামেশন অফ পি এফ, দ্যাট ইজ ফাইনাল মোমেন্টাম ইকুইভ্যালেন্ট টু ফাইনাল, না, ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, শেষ ভরবেগ সমান হবে। এবং উভয় সংরক্ষিত, গতিশক্তি সংরক্ষিত থাকবে। তার মানে কি? দ্যাট ইজ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কে আই ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল। আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি একই থাকবে। আর গতিশক্তির ফর্মুলা কি বলো? হাফ এম ভি স্কোয়ার। পাওয়া যাবে না এখান থেকে? হাফ এম ভি স্কোয়ার এখান থেকে পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে, ভরবেগও পাওয়া যাবে। আমরা দেখছি m1 u1 প্লাস m2 u2। হ্যাঁ, এই দুই পাশের দুইটা সমান, এর আগের অঙ্কগুলো আমরা করছি। তাহলে দুইটাই সংরক্ষিত থাকবে স্থিতিস্থাপক সংঘর্ষে। এখন একটা এক্সাম্পল দাও দেখি, এই ধরনের কি সংঘর্ষ সম্ভব? আসলে আমরা যে বস্তু জগতে বা আমাদের খালি চোখে যে বড় বৃহৎ বস্তুগুলোর ভিতরে সংঘর্ষের ঘটনা দেখতেছি, এখানে কখনোই দুইটা ভরবেগ এবং গতিশক্তি কখনোই সংরক্ষিত থাকে না, বুঝছো? একটা সংঘর্ষ, সরি, ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষণ থাকে না। আর ভরবেগ আর গতিশক্তি যখনই সংরক্ষণ থাকবে না, সেটা হয়ে যাবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে অস্থিতি সংঘর্ষে কি হচ্ছে? শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে, ভরবেগ শুধুমাত্র ভরবেগ পি সংরক্ষিত থাকবে। দ্যাট ইজ এখানে শুধু কি হবে? সামেশন অফ পি আই ইকুয়াল টু সামেশন অফ পি এফ। আদারওয়াইজ আর কি হবে? কাইনেটিক এনার্জি ইনিশিয়াল নট ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল। গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তাহলে আমাদের এক্সাম্পলটা কি এখানে? এখানে একটা এক্সাম্পল হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষে পরমাণু জগতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং অন্যান্য যে কণিকাগুলো আছে যেগুলো আমরা চোখে দেখি না, তাদের মধ্যকার সংঘর্ষকে কি ধরা হয়? স্থিতিস্থাপক ধরা হয়। তাদের সংঘর্ষ স্থিতিস্থাপক হয়। কিন্তু তোমার আমরা যে বাহ্যিক চোখে আমাদের আশেপাশে যে সংঘর্ষগুলো দেখতেছি, ট্রাকের মধ্যে সংঘর্ষ, সাইকেল আর অটো সংঘর্ষ, দুইজন মানুষ যাচ্ছে রাস্তায় ধাম করে সংঘর্ষ খেলো আরেকজনের সাথে, বোম বাস্ট হলো, এগুলো সবই হচ্ছে তোমার স্যার ডানে দেখতে পাচ্ছি না। অস্থিতিস্থাপক সংঘর্ষ, বুঝছো?
তো এটা হচ্ছে আমাদের সংঘর্ষের ব্যাপার, এই দুটো মনে রাখবা। তাহলে এটা মনে রাখবা, পরমাণু জগতের, যেগুলো আমরা দেখতে পাই না, মনে রাখবা পরমাণু জগতের সংঘর্ষটা হবে তোমার সব সময় স্থিতিস্থাপক সংঘর্ষ। সেখানে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকবে। আর এখানে আমাদের আশেপাশে বৃহৎ জগৎ, বৃহৎ জগতের সংঘর্ষ, স্যার বৃহৎ ভরবেগ সংরক্ষিত থাকলে আবার গতিশক্তি থাকে না কেমনে? থাকবে না, থাকবে না, থাকবে না। কেন থাকবে না এটা বোঝা যাবে পরে, আমরা অঙ্ক যখন করতে যাব, বুঝছো, তখন দেখবো যে ভ্যালু আসবে না। এখন কেন সংরক্ষিত থাকবে না, এই দেখো 3 নম্বর, এখানে বেগ, তোমার সংঘর্ষের পূর্বের বেগ, স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় সংঘর্ষের পূর্বের বেগ আর পরের বেগ, দ্যাট ইজ আপেক্ষিক বেগ, তাদের একই হবে। তাহলে বেগ কেমন হচ্ছে, পূর্বের বেগ কত, আপেক্ষিক বেগটা কত, ভি 2i, 1i বড় না 2i বড়, ভি 2i মাইনাস ভি 1i ইকুয়াল টু আপেক্ষিক বেগ, এটা কিন্তু আপেক্ষিক বেগ। আর সংঘর্ষের পরের আপেক্ষিক বেগ দ্যাট ইজ ভি 1f, এটা তো সবসময় বড় থাকবে তাই না, পরেরটা বড় থাকবে না, এটা বেশি থাকবে না বেগ, এটা বেশি বেগ থাকবে, পরেরটা অবশ্যই বেশি থাকবে, না হলে তারা তো পরেরটা সেপারেট হবে না। 1f মাইনাস ভি 2f, এটাকে কি বলা হচ্ছে, আবেগ, আপেক্ষিক বেগ। সংঘর্ষের আগের আপেক্ষিক বেগ পরের আপেক্ষিক বেগ সমান হয়ে যাবে, বুঝছো। কিন্তু এখানে কি হবে, দুইটা বস্তু যেহেতু একই সাথে তাপমান হচ্ছে, দুইটা এক, তাহলে এখানে কি এক থাকবে, আপেক্ষিক বেগ এখানে এক থাকবে, এক থাকবে না। আপেক্ষিক বেগ দ্যাট ইজ তোমার ভি 2i আগেরটা থাকবে মাইনাস ভি 1i ইকুয়াল টু কত হয়ে যাবে, এই দেখো ফাইনাল দুইটা যেহেতু সমান, অস্থিতিস্থাপক সংঘর্ষে 0 হয়ে যাবে, সংঘর্ষের পরের আপেক্ষিক বেগ 0 হয়ে যাবে, বোঝা গেছে। আমি যেটা বলতেছি, আমি এখানে লিখছি প্রথম বস্তু সংঘর্ষ খায়, দ্বিতীয় বস্তু সংঘর্ষ দেয়। আমি যে সমীকরণটা লিখছি বিভিন্ন বইতে বিভিন্ন আছে, অনেক বইতে এইটা আছে ভি 2i, এটা আছে ভি 1i, অনেক বইতে ইউ 1 ইউ 2 দিয়ে করা আছে, বুঝছো। তবে আমি যেভাবে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে, প্রথমটা সংঘর্ষ খায়, মনে রাখবা প্রথমটা সংঘর্ষ খায় 1, আর দ্বিতীয়টা সংঘর্ষ দেয়, এটা মনে রাখে আমাদেরকে সমীকরণগুলো প্রতিপাদন আমরা করবো। তাহলে এগুলো মোটামুটি হচ্ছে আমাদের মূল সমীকরণ। এখন এখান থেকে দেখো, এখান থেকে যদি ভরবেগের সংরক্ষণ নীতি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি হয়, ভরবেগের সংরক্ষণ মানে আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি সমান না, তাহলে এখানে আদি ভরবেগের সমষ্টি কত হবে, m1 v1i প্লাস m2 v2i ইকুয়াল টু কত, এখানে কত, এটা কত হচ্ছে, m1 m1 ওটা কই যাচ্ছে, m1 v1f প্লাস m2 v2f। তাহলে এখানে আমাদের কি হলো, এখানে দেখো m1 প্লাস m2 আর v1i আর v1f আর v2f কি, এটা ভি না, একই বেগে প্রাপ্ত হবে না যেহেতু একই সাথে যাচ্ছে। তাহলে এখান থেকে ফাইনালি আমাদের ভি এর মান কত হয়, ভি এর মান কত হচ্ছে, ভি m1, মানে এটার নিচে ওইটা দিতে হবে। এই অঙ্ক তো আমরা করছি নাকি, করি নাই, ওই যে যুক্ত অবস্থায় বেগ বের করতে করছি না, অঙ্ক করছি না এর আগে, ওই একই জিনিস হবে। তাহলে অস্থিতিস্থাপক, আমরা এর আগে যে ভরবেগের নিত্যতা সূত্র করলাম, এটা কিন্তু এই যে এই সমীকরণ করছি, মানে ভরবেগের নিত্যতা সূত্র করছি, বুঝছো, ভরবেগের নিত্যতা সূত্র করলাম, তো ওইটা করছি। আর এটার ক্ষেত্রে বেগ আমরা বের করবো এখন, এখান থেকে আমরা এখন বের করা দরকার যে আমাদের তাহলে যদি স্থিতিস্থাপক সংঘর্ষই হয়, তাহলে সেখানে আমাদের ফাইনাল ভেলোসিটিটা কত, দ্যাট ইজ ভি 1 এফ ইকুয়াল টু হোয়াট,
v2f ইকুয়াল টু হোয়াট, দ্যাট ইজ ফাইনাল ভেলোসিটি কার প্রথম বস্তু এবং শেষ বস্তুটার কত, সেটা আমাদের বের করা দরকার স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়। কিন্তু অস্থিতিস্থাপক হলে তো আমরা বের করতে পারলাম, তখন তো আমাদের সমস্যা নাই, কারণ আমাদের দুইটা তো সমান, দুটা সমান না, যার জন্য এখানে আমরা বের করে ফেলছি। এটাই আমরা ভরবেগের নিত্যতা সূত্র করছি, কিন্তু খেয়াল করে দেখো, এখন আমাদের এটা বের করতে হবে। এই তোলা হয়েছে সবার? হুম। আমরা এখন একটা সংঘর্ষ বিবেচনা করি, যে সংঘর্ষ স্থিতিস্থাপক, এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এই সংঘর্ষটা কেমন? ধরলাম স্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষটা স্থিতিস্থাপক, যেহেতু সংঘর্ষটা স্থিতিস্থাপক, তাহলে সেখানে কি কি থাকবে তোমার? সংরক্ষিত থাকবে কি কি? ভরবেগ সংরক্ষিত থাকবে। স্থিতিস্থাপকের সংঘর্ষের সংজ্ঞা কি? হুম। স্থিতিস্থাপক মানে ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকবে। তাহলে ভরবেগে সংরক্ষিত থাকবে নাকি, আবার গতিশক্তিও থাকবে, তো দুটা ক্যালকুলেশন করো। যেহেতু আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ ধরে নিছি, তাহলে ভরবেগ সংরক্ষণ থাকবে। তাহলে ভরবেগ সংরক্ষণ থাকলে ভরবেগের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করো। তাহলে এর ভরবেগ সমান ওই ভরবেগ, এই তো আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি সমান। তাহলে এখানে করো, এটা কত হয়? সামেশন অফ পিআই ইকুয়াল টু সামেশন অফ পিএফ। এটা সহজ আছে তো, আগের মতোই। তাহলে এটা ই করো, এটা কত হয়? পিআই কত এটার? তাহলে m1 v1i প্লাস m2 v2i ইকুয়াল টু কত? ওই পরেরটা m1 v1f প্লাস m2 v2f, নাকি? না এফ আই লেখা দেখে খুব হচ্ছে যে এফ আই আইটাই কি লিখতেছে না লিখতেছে নাকি? সমস্যা হলে বলো কিন্তু, নাহলে 1 2 দিলে লাগবে। আচ্ছা, এটা একটা থাকলো। তাহলে ভরবেগ মানে হচ্ছে রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। আর গতিশক্তিও সংরক্ষণ থাকবে, যেহেতু এটা স্থিতিস্থাপক, ভরবেগ সংরক্ষণ আছে, তাহলে গতিশক্তি সংরক্ষণ থাকবে। তাহলে গতিশক্তি সংরক্ষিত, সংরক্ষিত থাকা মানে কি? আগে পরে একই হবে গতিশক্তি, নাকি? তাহলে গতিশক্তির ক্ষেত্রে কি হবে? কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, সংঘর্ষের আগের টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু সংঘর্ষের পরের টোটাল কাইনেটিক এনার্জি সমান হবে। তাহলে কাইনেটিক এনার্জি প্রথম এটা কত বলো? m1 এর জন্য কত? হাফ m1v1i² প্লাস হাফ, এটার জন্য হাফ m2v2i² ইকুয়াল টু কত? হাফ কি লিখবো বলো? m1v1f² প্লাস হাফ m2v2f²। গতিশক্তি হাফ mv² আমরা জানি, সব পার্টিকেলের সংঘর্ষের আগের গতিশক্তি সমষ্টি পরের গতিশক্তি সমষ্টির সমান হবে। তাহলে এখানে দেখো, আমরা এখানে ক্যালকুলেশন করো, 1i 1f, m1 m2টা একদিকে নিয়ে আসো আর m2টা আর একদিকে নিয়ে যাও। তাহলে এখানে আমাদের কত হবে? m1টা যদি আমরা এখানে রাখি, তাহলে এটার জন্য v1i এখানে লিখতে পারি, আর m1 এদিকে আছে, আমরা তো এদিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে? v1 মাইনাস v1f হবে না? এটা সমান কত হবে? m2 কমন নিলে v2fটা তো এখানে আছেই, মাইনাস চলে আসবে, এটা এদিকে আনলে মাইনাস v2i। এটা একটা সমীকরণ হলো আমাদের, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1।
M2 M1 কে আমরা আলাদা করে নেব, এখানেও তাই করব। এখানে দেখো সব দিকে হাফ আছে, হাফটা কি কেটে যায় না? হাফ কমন নিলে কেটে যায়। কেটে গেলে আমরা M1 টা কমন নেব এখানে, তাহলে এখানে কত থাকবে? V1I হোল স্কোয়ার মাইনাস M1 এরটা যদি এদিকে নিয়ে আসো তাহলে কত হবে? V1F স্কোয়ার ইকুয়াল টু M2 টা নেওয়া আবার, তাহলে M2 এর সাথে V2F স্কোয়ার, এই V2F এর সাথে যেটা M2 আছে এটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস V2I স্কোয়ার। আছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মে যদি আমরা ভেঙে দেই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। আর এখানে দেখো এ মাইনাস বি আছে। এই দুইটা সমীকরণ আমাদের যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে খুব জটিলতা নাই, কিন্তু অনেক বড় হয় ক্যালকুলেশনটা। সেখান থেকে আমরা কি বের করতে পারবো? 2 নম্বর। তাহলে 1 ও 2 সমাধান করে আমি মূল জিনিসটুকু লিখলাম, ওটা আমি করবো না, কারণ এটা আমাদের দরকার নাই খুব একটা। আমাদের মূল জিনিসটা কিভাবে আসলে এটা দেখবো। এটা যদি তোমার ইচ্ছা হয় বাড়িতে করবো, আমি যেভাবে বললাম, যদি ক্যালকুলেশন করতে চাও, জাস্ট এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দিবা, ভেঙে দিয়ে একটা আরেকটাকে ভাগ করবা, দেখবে একটা কেটে গেছে আর একটা থাকবে, ওখান থেকে দুইটা সমীকরণ আনতে পারবো, বুঝছো? আনলে আমাদের এখানে যে ফাইনাল, আমাদের মূল টার্গেটটা কি? আমাদের মূল টার্গেটটা হচ্ছে ফাইনাল ভেলোসিটিটা কত, এটা না? ফাইনাল ভেলোসিটি কত বের করব। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ফাইনাল ভেলোসিটিটা বের হবে, সেটা হচ্ছে v1f ইকুয়াল টু, এটা একটু ক্যাচাল টাইপের মানে ইয়ে আছে সমীকরণটা, এরকম লেখো। আর এটা হচ্ছে v1f ফাইনাল ভেলোসিটি প্রথমটার, আর সেকেন্ডটার ফাইনাল ভেলোসিটি v2f প্লাস এরকম আছে। সবগুলোর নিচে m1 প্লাস m2 m2 হবে, m1 প্লাস m2। এই তোমাদের দেখা না গেলে বলবা, m1 প্লাস m2। প্রথমটা v1 f এর বেলায় হবে m1 মাইনাস m2, আর এটা সেকেন্ডটার বেলায় যাবে, এটা উল্টায় যাবে, যেহেতু এখান থেকে এখানে গেল, অতএব m2 মাইনাস m1 হবে। এখানে থাকবে 2m2, আর এটা এদিকে আসবে, এদিকে আসবে, যেহেতু প্রথমটা আসলো হয়ে যাবে 2m1। মানে এটা একটা মনে রাখার পদ্ধতি, তুমি যেভাবে পারো মনে রাখবা, কিন্তু সমীকরণটা অনেক বড় তো। যেহেতু প্রথমটা কার সাথে? v1f আমরা বের করতে চাচ্ছি, তাহলে অবশ্যই ইনিশিয়াল ভেলোসিটির উপর ডিপেন্ড করবে। তাহলে প্রথমটা হবে v1i, এটা হবে হচ্ছে v2i, এটা v1i, এটা হচ্ছে কত? v2i। এই সমীকরণ দুটাই আমাদের একটু মনে রাখা লাগবে। স্যার নিচেরটা কি লিখছেন আবার বলেন তো একটু। v1i, প্রথম রাশির সাথে v1i, প্রথম রাশির সাথে v1i, দ্বিতীয় রাশির সাথে v2i, বুঝো নাই? জি স্যার। আর এই জিনিসগুলো সবগুলোর নিচে দেখো m1 প্লাস m2 আছে, আর প্রথমটার সাথে m1 মাইনাস m2, মানে f1 v1 f এর সাথে m1 মাইনাস m2, m1 মাইনাস m2 আবার v2 f এর ওই পরে চলে গেছে, যেহেতু এক সাইড চেঞ্জ করছে, অতএব এটা হচ্ছে m2 মাইনাস m1, এভাবে মনে রাখবা। আর দ্বিতীয় রাশির সাথে 2m2, তাহলে এটা এদিকে গেলে এটা এদিকে আসবে, এটা হচ্ছে 2, যেহেতু প্রথমটার সাথে m1, মানে এভাবে মনে রাখতে হবে। এখন তুমি অন্য কোনোভাবে মনে রাখতে চাইলে মনে রাখতে পারো। এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা। যদি দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে, তাহলে আমাদের এই দুইটা সমীকরণই করতে হবে, বুঝছো? এ পর্যন্ত কারো সমস্যা আছে নাকি কোনো, বলো? সংঘর্ষের কাহিনী কিন্তু একই, ভরবেগের নির্দেশ সূত্র দেখো একই কিন্তু চলে আসতেছে। কিন্তু যখনই আমরা গতিশক্তির বিষয়টা কাউন্ট করব, তখন তোমার সংঘর্ষ তখন হয়ে যাবে কি দুই ধরনের, একটা হবে স্থিতিস্থাপক আর একটা হবে অস্থিতিস্থাপক। এবং গতিশক্তির বিষয় কাউন্ট করতেছি যেহেতু, তাহলে ভরবেগ তো সংরক্ষণ থাকবেই সব সময়, কিন্তু গতিশক্তি যদি সংরক্ষিত থাকে তাহলে সেটা হয়ে যাবে স্থিতিস্থাপক সংঘর্ষ,
আর যদি গতিশক্তি সংরক্ষিত না থাকে তাহলে সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এখন দেখো আমরা বিভিন্ন ধরনের এই ইকুয়েশন থেকে আরো কিছু জিনিস দেখব। এই তোলা হয়েছে সব? কেস 1, অনেকগুলো ক্ষেত্র আমরা বিবেচনা করতে পারি এখান থেকে সংঘর্ষের ক্ষেত্রে, বুঝছো? তাহলে দুইটা বস্তু যে একে অপরের সাথে সংঘর্ষ খাচ্ছে, মনে করলাম এই দুইটা বস্তুর ভর এক, দ্যাট ইজ m1 ইকুয়াল টু m2। তাহলে দুইটা বস্তুর যদি এক হয় এবং দুইটার বেগও যদি সমান হয় তাহলে কি হবে? আচ্ছা, বেগ সমান হলে তো সংঘর্ষই হবে না, বেগ অবশ্যই বেশি হওয়া লাগবে, ওটা ভুল বলছি। আচ্ছা, এটা সবসময় বেশি হওয়া লাগবে। যদি দুইটা সমান ভরের বস্তু হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ফাইনাল ভেলোসিটিটা কত হবে? v1f কত হবে? প্রথমটার ফাইনাল ভেলোসিটি কত হবে, দ্বিতীয়টার ফাইনাল ভেলোসিটি কত হবে যদি দুইটা সমান ভরের বস্তু হয়? বুঝো নাই? তাহলে কি হবে বলো, ওখানে বসাও। v1f সমান কত হচ্ছে? m1 m2 সমান, এটা এটা 0 হয়ে যাবে। আর এটা কত হবে? m1 m2 সমান, মানে এটাও 2m2 হয়ে যাবে, m2 m2 কেটে যাবে 2 2, দ্যাট ইজ v2i, তাই না? আর v2f টা কত হবে? ফাইনাল ভেলোসিটি v2f কত হবে? m1 m2 সমান, দেখো m1 প্লাস m2, যেহেতু m1 আছে আমরা 2m1 লিখবো, এটা কেটে v1i থাকলো আর এটা 0 হয়ে গেল, ঠিক আছে না? তাহলে এটা কত হবে? v2f সমান হচ্ছে v1i। কি বুঝলে? যদি দুইটা সমান ভরের বস্তু হয় তাহলে প্রথমটার ফাইনাল ভেলোসিটি হবে দ্বিতীয়টার আদিবেগের সমান, বুঝো নাই? আর দ্বিতীয়টার ফাইনাল ভেলোসিটি হবে প্রথমটার আদিবেগের সমান। তার মানে তারা কি করবে? বেগ বিনিময় করবে, বুঝছো তো কি? তার মানে দুইটা সমান, একটা অটো যাচ্ছে আর একটা অটো যাচ্ছে, দুটো অটো গিয়ে একটা আরেকটার উপর ধাক্কা মারলো, তাহলে কি হবে? পিছনের অটো যে বেগে আসতেছিল সে অটো পিছনের বেগটা সামনের অটো নিয়ে চলে যাবে, আর সামনের অটোর বেগ যে যা ছিল পিছনের অটো নিয়ে চলে যাবে। ঘটনা বোঝা গেছে? দুইটার বেগ বিনিময় করবে। তাহলে এটা হচ্ছে তোমার কি হবে? বস্তুদ্বয় বেগ বিনিময় করবে। কেস 2, ক্ষেত্র 2, m1 m2 সমান হয় আর যদি তোমার প্রথমটা স্থির হয় তাহলে m1 m2 সমানই হলো, কিন্তু প্রথমটা স্থির, স্থির মানে 0। তার মানে ঘটনাটা কেমন? ঘটনাটা হচ্ছে এই স্থির আছে কিন্তু, আর দ্বিতীয়টা কি হচ্ছে, একটা নির্দিষ্ট বেগ নিয়ে তাকে গিয়ে মারবে, দুটা সমান ভর। তাহলে m1 ইকুয়াল টু m2, আর দ্বিতীয়টার ভেলোসিটি কত হচ্ছে আমার v2i, আর এটার v1i কত? 0, এটা স্থির আছে। তার মানে একটা অটো দাঁড়ায় আছে আর একটা অটো গিয়ে কি করবে? পিছন থেকে ধাক্কা মারবে ওই অটোটাকে, তাহলে কি অবস্থা হবে? তাহলে সেক্ষেত্রে দেখো তো এখানে কি হয়, এন এম তো সমান হইছেই, সমান হলে তো আমরা এটাই পাই, তাই তো পাই না? v1i 0, তার মানে v1f ইকুয়াল টু v2i, না উল্টা হয়ে যাচ্ছে, m1 m2 সমান সমান হলে কেটে যায় v1f, এটাই থাকবে এটা। আর v1i যদি 0 হয় তাহলে v1i 0 হয়ে যাচ্ছে, ওটা 0, তার মানে v2f ইকুয়াল টু কত? 0। তার মানে কি হলো এটা?
তার মানে তাই যদি হয় স্থির কোনো বস্তুকে, মানে অটো একটা স্থির দাঁড়ায় আছে, পিছনের একটা অটো গিয়ে মারলো, তাহলে যাকে মারলো সেই অটোটা কি হবে, তার ফাইনাল ভেলোসিটি কত হবে? 0 হয়ে যাবে। এবং প্রথমটার ফাইনাল ভেলোসিটি কত হবে? এই যে এখানে দেখো আবার ভুল হয়েছে, যে এটা সবসময় m1, মানে ধাক্কা খাবে, এটা m1 আর এটা m2। প্রথমটার ভেলোসিটি হবে দ্বিতীয়টা যে বেগে এসে আঘাত করলো, এই যে এই অটো গিয়ে এর উপর মারলো আঘাত, এটা স্থির ছিল, এ করবে কি, এর বেগ নিয়ে দৌড় মারবে, আর এ কি করবে, স্থির হবে ধাক্কা মারে। তাই হয় না? ঘটনা কিন্তু তাই ঘটে। সমান ভরের যদি দুইটা বুঝতে হয় তাহলে এই ঘটনায় ঘটবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটা দ্বিতীয়টার ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ নিয়ে সামনের দিকে চলে যাবে, আর প্রথমটা দ্বিতীয়টা ভেলোসিটি 0 হবে, সে ওখানে স্থির হয়ে থাকবে। এইভাবে আমরা কেস 3, তাহলে এই ইকুয়েশনের ভিতরে আমরা ওই মানগুলো জাস্ট বসাই নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলো করতে পারি। আরেকটা আছে, ধরো m1 যদি ভেরি ভেরি গ্রেটার দেন m2 হয়, m1 যদি ভেরি ভেরি গ্রেটার দেন m2 হয়, আর v1i মানে ইনিশিয়াল ভেলোসিটি এটা যদি 0ই হয়, তাহলে এখানে ঘটনাটা কি হচ্ছে, m1 অনেক বড় m2 উঠছে, তার মানে m2 কত, ছোট্ট। তার মানে এক ট্রাক দাঁড়ায় আছে আর এক অটো গিয়ে মারতেছে ট্রাকের উপর। তাই যদি হয় তাহলে এখানে আমাদের এটা কত আসে দেখো, m1 ভেরি ভেরি গ্রেটার দেন m2, তার মানে m1টা কি, m1 এর ভর নগণ্য। নগণ্য মানে কি, m1 m2 এর চেয়ে আমরা কি ধরতে পারি, প্রায় 0, m1 এর মান প্রায় 0 ধরে ক্যালকুলেশন করব। অনেক বড় যে, কারণ ট্রাকের ভর কত, ট্রাকের ভর স্যার কত, m1 বড় না? m1 বড়, m1 এর ভর নগণ্য, হ্যাঁ। m2 ছোট, তাহলে m2 এর ভর নগণ্য, ঠিক আছে না? এখন ঠিক আছে, হ্যাঁ। m2 এর ভর নগণ্য মানে m2 অনেক ছোট। তাহলে একটা অটো আর একটা ট্রাকের ভিতর তোমার ইয়েটা কেমন, ভরটা কেমন? একটা ট্রাকের ভর তোমার কত, ধরো 2000-3000 কেজি, আর অটোর ভর কত, 40 কেজি, 50 কেজি বা 100 কেজি, ঠিক আছে? তাহলে অনেক বেশি বড় না? তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি হবে, m1 ভরের বস্তুটা দাঁড়ায় আছে, ট্রাক দাঁড়ায় আছে, আর অটো গিয়ে ধাক্কা মারলো, তাহলে কি হবে আমাদের? তাহলে ওখানে বসালে আমরা যেটা পাবো সেটা v1f, এখানে বসাই দাও, v1f সমান কত পাবো, v1f সমান কত হচ্ছে, আর v2f, v1i তো 0, তাহলে v1i 0 মানে এটা তো আমাদের থাকতেছে না। আচ্ছা, পরেরটা m1 অনেক বড় m2 এর চেয়ে, তাহলে m2 টা নগণ্য ধরতে হচ্ছে। m2 যদি নগণ্য ধরো, নগণ্য মানে প্রায় 0-র কাছাকাছি, তাহলে এটাকে কি ধরা যায়, প্রায় 0-র কাছাকাছি ধরা যায়। তাহলে এটা হচ্ছে কত, প্রায় 0-র কাছাকাছি হবে। তার মানে ট্রাকের উপর যদি ট্রাক দাঁড়ায় আছে, অটো যায় ট্রাকের উপর মারলো, তাহলে ট্রাকটা কি সামনে যাবে? ট্রাকটা, ট্রাক প্রায় 0 মানে কি, একটু ঝাঁকি খাবে, যে কিছু একটা মনে হয় আসে আমার গায়ে মারলো টারলো। তোমার গাড়ির উপর যদি মশা এসে ধাক্কা খায় কি হয়, মশা উঠতে উঠতে তোমার গাড়ির উপর এসে ধাক্কা খেলো, তুমি বুঝতে পারবা কিছু, মশাই বরং ব্যাক করে চলে যাবে। ঘটনাটা এরকম। এই দেওয়াল আছে, দেওয়ালের উপর পিং পং বল মারলাম, দেওয়াল কি কিছু বুঝে? তাহলে দেওয়ালের বেগ 0 হবে, কিন্তু পিং পং বলটাই কি করবে, ব্যাক করবে। এখন দেখি অটোর বেগটা কি হয়, অটোর বেগটা কি হয় দেখো তো। অটোর বেগ তো আমরা আমাদের যেহেতু m2 এর মান বলতেছি হচ্ছে 0-র সমান, 0-র সমান, তো m1 m2 মানে 2 v1i হচ্ছে না, m2 এর মান প্রায় 0, নগণ্য তো, তাহলে m1 m1 কেটে গেল, এটা প্রায় 0, এটা কেটে গেল, তাহলে 2 v1i হচ্ছে, কিন্তু v1i তো 0, তাহলে ও এটা 0 হয়ে যাচ্ছে। আর ওটা কত হচ্ছে, m2 এর মান প্রায় 0, তাহলে মাইনাস, আর m2 এর মান 0, m1, তাহলে মাইনাস v2i। তার মানে কি, তার মানে অটো গিয়ে বাড়ি খায় ও আবার ব্যাক করবে, অটো, অটো যে বেগে গিয়ে মারবে ঠিক সেই বেগে ব্যাক করবে।
আর ট্রাক একটু হালকা ঝাঁকি খাবে, মানে প্রায় জিরো করবে না ওখান থেকে, কিন্তু একটু হালকা ঝাঁকি হবে। এটা হচ্ছে আমাদের সংঘর্ষের ঘটনা। আর একটা কেস, আমরা বিভিন্ন ধরনের কেস এখান থেকে স্টাডি করা যায়, সংঘর্ষ হলে কি হবে। আরেকটা কেস আমরা স্টাডি করি, সেটা হচ্ছে কেস নম্বর 4। কেস 4-এ দেখো, M1 যদি ভেরি ভেরি লেস দ্যান M2 হয় তাহলে কি হবে। এবার কি হচ্ছে, M1 অনেক ছোট, তার মানে অটোই দাঁড়ায় আছে, মারলোকে ট্রাক। তাহলে দেখো M1টা হচ্ছে তোমার, নিচে কি দেখা যায়, এবার মনে করো অটোই দাঁড়ায় আছে, M1টা